আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ 5 জন মানে চেয়ারম্যান এবং আরও 4 সদস্য এরা সবাই পদত্যাগ করেছেন। এবং পদত্যাগ করে তারা কি বলেছেন? তারা বলেছেন যে তারা একটা জটিল অবস্থায় পড়ে গেছেন এবং তারা এই সরকার যে মানবাধিকার কমিশন বিষয়ক যে অধ্যাদেশ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, সেই অধ্যাদেশে যারা বাতিল করে দিয়েছে, রহিত করে দিয়েছে, সেই ঘটনাটাকে ব্যাখ্যা করেছে এবং তারা বলেছে এটা একটা আপনারা ভুল কাজ করেছেন এবং এই ভুলের কারণে আমাদের পক্ষে এখানে আর থাকা সম্ভব নয়। সবাই কিন্তু ওই কমিশনের কেউ সবাই পদত্যাগ করছে, পুরো কমিশনই এখন অকার্যকর হয়ে গেছে। তো এই কাজটা সরকার কেন করতে গেল? আমি যদি এই প্রশ্নটা আনি, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলি ছিল, সেই অধ্যাদেশের কিছু তারা প্রায় সবগুলোই তারা রেখে দিয়েছে, আইনে পরিণত করেছে এবং কিছু তারা রহিত করেছে, বাতিল করে দিয়েছে। যেগুলো বাতিল করেছে তার মধ্যে একটা হলো এরকম জাতীয় মানবাধিকার কমিশন বিষয়ক যে অধ্যাদেশ সেটা, এবং বাতিল করে সরকার বলছে যে এটার মধ্যে আরও কিছু যাচাই বাছাই করতে হবে, এখানে কিছু দুর্বলতা আছে সেগুলোকে চেঞ্জ করতে হবে, করে আবার আমরা পরবর্তী সময় সেটা তুলব। ভালো কথা, তুলবেন, জবে তুলবেন, তার আগ পর্যন্ত কি হবে? তার আগ পর্যন্ত সরকার বলেছে যে আগে যেটা ছিল সেটাই কার্যকর থাকবে। আগে কোনটা ছিল? আগে 2009 সালে একটা এ ধরনের মানবাধিকার কমিশন গঠন করা হয়েছিল। সেটা গঠন করেছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা সরকার যেটা করেছিল সেটাই এই সরকারের পছন্দ হচ্ছে, আর এটা তারা পরে তুলবে। পরে কবে? কোনো ডেট দেয়নি কিন্তু। আগামী অধিবেশনে না, তা জানি না। তারপরের অধিবেশনে তাও হতে পারে, আবার তারপরে হতে পারে, 5 বছরও লাগতে পারে। এটা কোনো নিশ্চয়তা তারা দেয় নাই, কোনো টাইম ফ্রেমও তারা দিয়ে দেয়নি। বলছি পরে তোলা হবে, আরও বিস্তর আলাপ আলোচনা হবে, তারপর তোলা হবে। এটা নাকি আমাদের কিছু দুর্বলতা আছে। তো দুর্বলতা আছে, আপনি চেঞ্জ করবেন, করেন। তো দুর্বলতাগুলি এখনই চেঞ্জ করতে পারতেন, এখনই এটাকে সবল বানিয়ে নেন। না, তা করবেন না, এটা বাতিল। বাতিলের আগে যেটা আনছেন, আগেরটা চলবে, 2009-এরটা চলবে। তো সেটা কি এটার চেয়ে বেটার? এই কথাটা খেলে জবাব দেন। 2009-এরটা কি 2025-এর চেয়ে বেটার কিনা সেটা বলেন। 2025-এ যখন করা হয়েছিল তখনও কিন্তু নানা রকম আলাপ আলোচনার ভিত্তিতে করা হয়েছিল, এবং করার পরেও এই কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল নির্বাচনের মাত্র 1 সপ্তাহ আগে। 12 তারিখে নির্বাচন হলো, 5 তারিখে এই কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল। এবং এই কমিশনের যারা ছিল, এই কমিশনকে, সেই কমিশনের সবাই, একজন চেয়ারম্যান ছিলেন, আরও 4 জন সদস্য ছিলেন, এরা সবাই কিন্তু একসঙ্গেই পদত্যাগ করেছেন। নতুন এই কমিশনে কারা কারা ছিলেন? এখানে ছিলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে কমিশনটা ছিল, সেখানে নূর খান লিটন ছিলেন, নাবিলা ইদ্রিস ছিলেন, অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম ছিলেন এবং ইলিরা দেওয়ান ছিলেন। এই 4 জন ছিলেন। এখন আপনি যদি বলবেন যে আগেরটা আর পরেরটা, 2009 এবং 25, দুইটার মধ্যে পার্থক্যটা কী ছিল, একটু পার্থক্যটা বলি, তাহলে বুঝতে পারবেন। 2009-এর যে কমিশন ছিল, সেই কমিশনে একটা সমস্যা ছিল, সেটা হলো যদি মানবাধিকার বিষয়ক কোনো অভিযোগ কোনো শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা, কর্মচারী বা সদস্যের বিরুদ্ধে হয়, সেটা এই কমিশন সরাসরি তদন্ত করতে পারতো না। ধরা যাক পুলিশের কোনো কর্মকর্তা কোনো মানবাধিকার লঙ্ঘন করেছেন, র্যাবের কোনো কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন করেছেন, ডিজিএফআই কোনো মানবাধিকার লঙ্ঘন করেছেন, সেই বিষয়গুলো নিয়ে এই মানবাধিকার কমিশন কোনো তদন্ত বা প্রশ্ন করতে পারতো না। তখন এটাকে নানা প্রক্রিয়ায় করতে হতো। সরকারকে চিঠি লিখতে হতো, সরকার আবার ওদেরকে চিঠি লিখতো, ওই চিঠির জবাব সরকার পেয়ে আবার সরকার সেটা জানাতো। ওটাতে আসলে কিছু হতো না। যে কারণে ওই সময় কিন্তু গুম টুম যেগুলো হয়েছিল, এই গুমের বিষয়গুলো কিন্তু মানবাধিকার কমিশন কোনো রকম তদন্তই করতে পারেনি। 2025-এর যে অধ্যাদেশটা হয়েছিল, সেই অধ্যাদেশে এই সমস্ত বিষয়ে এই মানবাধিকার কমিশনকে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে গ্রেপ্তার করার ক্ষমতাও দেওয়া হয়েছে। সরকারের এই জন্য অনুমতি নিতে হতো না, আদালত অনুমতি দিলেই চলতো। এই যে পার্থক্যটা, আপনি বলেন তার মধ্যে কোনটা আপনার কাছে স্ট্রং মনে হয়, কোনটা বেটার মনে হয়? অবশ্যই 25-এটা বেটার।
এখন আইনমন্ত্রী বলতেছেন যে এখানে কিছু ঘাটতি আছে, আরও কিছু বাড়াইতে হবে, আরও কিছু কমাইতে হবে, আরও কিছু চেঞ্জ করতে হবে। করেন, আমার কোনো আপত্তি নেই, এটাকে আরও স্ট্রং করেন আপনারা, কোনো আপত্তি নাই। কিন্তু যতদিন স্ট্রং না করবেন ততদিন কি হবে? আইনমন্ত্রী বলেছেন যে দেশটা ততদিন মানবাধিকার বিষয়ক এই বিষয়টা শূন্য তো থাকতে পারে না, অতএব এই সময়ে 2009-টা চলবে। মানে যেটা নাকি ফল্টি, যেটা ত্রুটিযুক্ত, যেটা নিয়ে সবারই আপত্তি ছিল, সেটাই চলবে এই মাঝখানে, এই সময়টা। মাঝখানে কতদিন? অনির্দিষ্টকাল। সেটা 5 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে। তো যদি এইভাবে আপনি যদি দেন, তাহলে মানবাধিকার থাকলো? তাহলে মানবাধিকার নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন? যদি আগামীকাল কেউ গুম হয়, ধরেন আগামীকালকে যদি আমিও গুম হয়ে যাই, তাহলে আমার ফ্যামিলি কি মানবাধিকার কমিশনের কাছে যেতে পারবে? কারণ মানবাধিকার কমিশনের কোনো ক্ষমতাই নাই। তারা সরকারকে লিখবে যে ওই ভদ্রলোক গুম হয়েছে, একটু কি দেখবেন আপনারা কি হয়েছে? সরকার যাবে, বলবে এই তোমরা কি গুম টুম করেছো? ওরা বলবে, স্বীকার করবে। কেউ স্বীকার করে? কেউ স্বীকার করে না। সরকার পরিবর্তন হলে পরে সবাই ধরা পড়ে, স্বীকার করে না। তাহলে হলোটা কি ভাই? আমরা তো একটা গণতান্ত্রিক সরকার চেয়েছি, তাই না? আমরা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে কী আশা করি? আমরা আশা করি সরকার এমন আইনই করবেন যে আইনটাতে নাকি মানুষের উপকার হবে। কিন্তু এই যে একটা আইনটা রহিত করলেন, করে যে পুরনো আইনটা চালু করলেন, এতে কি মানুষের উপকার হলো? এতে কি মানুষ এই সরকারকে জবাবদিহিমূলক সরকার মনে করবে? এটা কাদের কাজ? আমি জানি না সরকারের সংজ্ঞা কী, সরকার বলতে কি বোঝায়, এটা আমি আসলে বুঝি না মাঝে মাঝে। মানে সরকার মানে কি একজন ব্যক্তি? সরকার মানে কি একটা গ্রুপ? সরকার মানে কি একটা সিন্ডিকেট? মানেটা কি? কারণ এই যে আইনটা আপনারা চেঞ্জ করলেন, এটা কার জন্য করলেন? আপনি জনগণের কথা চিন্তা না করে, জনগণের মানবাধিকারের কথা চিন্তা না করে, যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের কথা চিন্তা করলেন। কেন করলেন? ব্যাখ্যা দেন না একটা। কেউ কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না, বলছে এটার মধ্যে কিছু ঘাটতি আছে। তো ঘাটতিগুলো কোথায় এটা আইডেন্টিফাই করছেন? বলেন না আমাদেরকে, দেখান না কোথায় ঘাটতিটা আছে, আমরাও দেখতে চাই যে ঘাটতিটা কী হয়। এখন হয়তো বলবেন যে যারা পদত্যাগ করেছে তারা হয়তো পদত্যাগ করেছে এই সরকারকে বিব্রত করার জন্য। হতে পারে, এটাও হতে পারে, সরকারকে বিব্রত করার জন্য পদত্যাগ করতে পারে, কিন্তু বিষয়টা আসলে তা না। তারা পদত্যাগ করছে এই কারণে যে 2009-এর আইনে বলা হয়েছিল যে কমিটিটা হবে, সেই কমিটিতে মাত্র একজন সভাপতি যিনি হবেন, চেয়ারম্যান যিনি হবেন, আর একজন সদস্য, এই 2 জন লোক হবেন পূর্ণকালীন। মানে এরা সার্বক্ষণিকভাবে এখানে জবের মতো থাকবেন, আর বেতন পাবেন। আর বাদ বাকি সদস্যরা বেতনও পাবেন না, তারা হলো খণ্ডকালীন, আসবেন অনারারি। তার মানে ওটার মধ্যে কোনো সিরিয়াসনেস থাকে না কিন্তু। আর এখন নতুন যে আইন হয়েছে, নতুন আইনে এই পুরো কমিটির 4-5 জনই, সভাপতি সহ 5 জন, চেয়ারম্যান সহ 5 জন, এই 5 জনই কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব। মানে এই 5 জনকে সরকার বেতন দেবে। তো যদি আপনি আগের আইনে ফেরত যান, তাহলে ফেব্রুয়ারিতে যাদেরকে আপনি নিয়োগ দিয়েছেন 1 মাসে বেতন পেয়েছে কিনা আমি জানি না এখনও, হয়তো পেয়েছে হয়তো পাইনি, আমি বলতে পারবো না। কিন্তু এখন যেটা হবে, এরা তোকে বেতন পাবে না রে ভাই। 4 জন মেম্বারের মধ্যে 1 জন মেম্বার বেতন পাবে, আর 3 জন বেতনই পাবে না। তার মানে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 2025-এর অধ্যাদেশ অনুযায়ী। যদি 25-এর অধ্যাদেশটাই না থাকে, তাহলে এদের তো থাকার কোনো মানে হয় না। তাহলে এরা যে নাই, এদের চাকরিও তো আপনি খান নাই। এখন এগুলো কি জানেন, এগুলো কোনো চিন্তা ভাবনা না করে, ডাইনে বামে না দেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার, এগুলোকে ফল। এবং এখানে একটা আনারিপনা আছে, মতলব তো খারাপ, এটা তো আছেই। এই মতলবটাকে আমি ভালো বলবো না, বদ মতলব নিয়ে তারা এই কাজটা করেছেন। এই সরকার, আমি সরকারকেই বলছি, তাদের পিছনে একটা বদ মতলব আছে, বিরোধী দলকে, বিরোধী মতকে দমন করার জন্য, মানবাধিকার সরকার তার বাহিনী দিয়ে মানবাধিকারকে লঙ্ঘন করার জন্য তারা এই কাজটা করেছে, এতে কোনো সন্দেহ আমার নাই। যারাই করুক, 1 জন করুক, 2 জন করুক, 5 জন মিলা করুক, একটা গ্রুপ মিলা করুক, যারাই করুক, তাদের মতলবটা এরকমই। কিন্তু এই মতলব তারা করতে যে এদিকে যে কী হচ্ছে, আশেপাশের যে কতগুলো অযৌক্তিক ঘটনা ঘটছে, কিছু মানুষকে যে আপনি বেকায়দায় ফেলে দিচ্ছেন, সারা দেশের মানুষকে যে আপনি একটা আতঙ্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো ভাবনা এদের নাই। দেখুন, আমি অত সমালোচনা করতে চাই না। অনেকে বলেন আমাকে যে একটা সরকার, নতুন সরকার আসছে, এখনই কোনো সমালোচনা করছেন। আমি এই জন্যই করছি ভাই, আমি সমালোচনা আপনাদের নিন্দা করছি না,
আপনাদেরকে বলছি যে এই ধরনের কাজ করলে আপনারা কিন্তু ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। শুরুতে এভাবে বলছি, পরেতে কী হবে কে জানে। আমি জানি না এটা কীভাবে সমাধান হবে, কিন্তু আমি মনে করি সরকারের উচিত যে আপনি যদি নতুন করে কিছু চেঞ্জ করেন তাহলে আগেরটাই পাস করেন, আগেরটাই চলুক। আপনি একদম 2009-এ ফেরত যাচ্ছেন কেন? এবং 2 রাতে আমাদের দেশে এবং দেশের বাইরে সম্ভাব্য কী কী বিষয় ঘটতে পারে, যা কিনা আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করার চেষ্টা করব। তার আগে দৃশ্যমান যে খবর, সেই খবরগুলো বলে নেই। প্রথমে ইসলামাবাদে যে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছিল, সেটি ভেস্তে গেছে। আমেরিকার প্রতিনিধি দল আমেরিকা চলে গেছে, ইরানের প্রতিনিধি দল ইরানে চলে গেছে, এবং তারা এখনো পর্যন্ত নেতিবাচক কোনো কথা বলেননি। যে কথাগুলো বলেছেন মার্জিত। ইরান বলেছেন যে আমেরিকা যে বিশ্বাস করব, সেই বিশ্বাসের কোনো হেতু ছিল না, কারণ ছিল না। তারা আলোচনার সময় তাদের কথাবার্তা, আচার আচরণ দ্বারা আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি যে তাদেরকে বিশ্বাস করা যায়। অন্যদিকে আমেরিকা যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যে এই যুদ্ধের মাধ্যমে তারা যে বিষয়গুলো পাননি, আউট অফ দেয়ার অ্যাচিভমেন্ট, সেই বিষয়গুলো তারা এখন এই শান্তি আলোচনা অন্তর্ভুক্ত করেছেন এবং তারা দাবি দাওয়া পেশ করেছেন। মানে যেমন তাদের টাকা ছেড়ে দিতে হবে, হরমুজ প্রণালীতে তাদের যাকে বলা হয় একছত্র আধিপত্য থাকবে, তারপর তাদের যে পরমাণু কর্মসূচি, এই পরমাণু কর্মসূচি তারা চালাবে এবং কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া। তার আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন যেটা আছে, তার যে সদস্য পদ হিসেবে তারা যে চুক্তিবদ্ধ ছিল, সেখান থেকে তারা বের হয়ে আসবে। এরকম আরও অনেক কথাবার্তা তারা বলছে, যেটা আমেরিকার আচরণে বোঝা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থা খুবই গুরুতর। লাখ লাখ মানুষ যুদ্ধ বন্ধ করার জন্য রাস্তায় নেমে এসেছে। তারা ইরানের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না, তারা লেবাননের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে না। এবং এটা ইসরায়েলের জন্য এই প্রথমবার এই যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনে রীতিমতো একটা অবমাননাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। ইসলামাবাদে ইসরায়েলকে রাখা হয়নি। এর আগেরবার যখন যুদ্ধ হয়েছিল, তখন নেগোসিয়েশনের যে কথাবার্তা, সেটা হয়েছিল কায়রোতে। তো সেখানে সরাসরি ইসরায়েল না থাকলেও ইসরায়েলের উপস্থিতি বা অংশগ্রহণ মেনে নেওয়া হয়েছিল। এবার এটা মেনেই নেওয়া হয়নি। এটা বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের জন্য খুবই অবমাননাকর। দ্বিতীয়ত হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের যত শক্তি আছে, তারা এই যুদ্ধটিকে 2টা ভাগে বিভক্ত করে ফেলেছে। প্রথম যুদ্ধ হলো যে ইরান ভার্সেস আমেরিকার যে যুদ্ধ, এটা আমেরিকা এবং ইরানের মধ্যে একটি চুক্তি হবে এবং এটা স্বতন্ত্রভাবে করার জন্য ইসরায়েলের কোনো রকম এখানে অংশগ্রহণ নেই। অন্যদিকে ইসরায়েল লেবাননে যে যুদ্ধ করেছে বা আক্রমণ করেছে, সেই ব্যাপারে লেবাননের সাথে হিজবুল্লাহর সাথে বসে শান্তি চুক্তি করার ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের পক্ষ থেকে মারাত্মকভাবে চাপ তৈরি করা হয়েছে। অনেকটি ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে। সেটি হলো যে এই পুরো যুদ্ধের প্রায় 1.5 মাস, পুরো সময়টি মধ্যপ্রাচ্যের দেশসমূহ ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা রিয়াকশন দেখায়নি। ডোনাল্ড ট্রাম্প এবং যাকে বলা হয় ইসরায়েল নেতানিয়াহু, তারা প্রাণান্ত চেষ্টা করেছিল আরব রাষ্ট্রগুলোকে জড়ানোর জন্য। এই জন্য তারা অনেকগুলো আত্মঘাতী হামলা চালিয়েছিল। সৌদি আরবের অনেকগুলো পেট্রোল পাম্প, মানে পেট্রোল পাম্প নয় ঠিক, অনেকগুলো যে পেট্রোলিয়াম যে তাদের সেক্টর রয়েছে, পেট্রোলিয়াম শোধনাগার, জ্বালানি শোধনাগার, সেখানে তারা হামলা চালিয়েছে। ইরান বলছে এগুলো আমরা চালাইনি, এগুলো আমেরিকা চালিয়েছে। তারপর কাতারে, এরপরে দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে বহু আক্রমণ তারা করেছে। আমেরিকা এবং ইসরায়েল মূলত ইরানকে এই যুদ্ধে
কোণঠাসা করার জন্য এবং আরব বিশ্বে একটা আরব জাতীয়তাবাদ গড়ে তোলার জন্য, কিন্তু সেটি হয়নি। যে কোনো কারণ হোক আরব রাষ্ট্রগুলো ইরানের সাথে যুদ্ধে জড়ায়নি। কিন্তু যখন এই শান্তি আলোচনা হচ্ছিল, যুদ্ধবিরতি হলো, তখন হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা বলি ইউএই, তারা ইসরায়েলের সাথে মিলে এই লেবানন আক্রমণ চালিয়েছে। এটি মূলত মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আগামী 48 ঘন্টার জন্য মারাত্মক জটিল করে তুলেছে। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই দুটো শক্তিধর রাষ্ট্র, দুটোই ইসরায়েলের বন্ধু, দুটোই আমেরিকার বন্ধু, কিন্তু এই দুটোর সাথে আবার ব্যক্তিগত সম্পর্ক একেবারে অহিনকুল সম্পর্ক। তো সেক্ষেত্রে এই যে লেবাননে সংযুক্ত আরব আমিরাতের যে আক্রমণ, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির সমস্ত হিসাবকে আগামী 48 ঘন্টায় এলোমেলো করে দিয়েছে। এবার আমেরিকার ব্যাপারে আসি। আমেরিকার যে অভ্যন্তরীণ রাজনীতিতে 3 থেকে 4টি ঘটনার সামনে আসছে। যিনি এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তাকে দায়িত্ব দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দায়িত্ব থেকে চ্যুত করা বা তাকে বহিষ্কার করা, ইমপিচমেন্ট করা, এটা নিয়ে আমেরিকার যারা নীতি নির্ধারণী তারা কাজ করছেন। এবং এটা এত বেশি চলছে এবং ডোনাল্ড ট্রাম্পকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে মানে তছনছ করে দেওয়ার জন্য আমেরিকার সমস্ত যে শক্তিগুলো তারা একত্র হয়েছে। এবং গত সেই 3-4 দিন ধরে ভদ্রলোক একেবারে রীতিমতো স্টপ হয়ে গেছেন। তিনি কি আমেরিকার প্রেসিডেন্ট না আমেরিকার নাগরিক, তিনি কি বেঁচে আছেন না নেই, এটা বোঝা যাচ্ছে না। এবং তার স্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ, মেলানিয়া ট্রাম্প, সেটা দেখে বোঝা যায় যে ওই পরিবারের উপরে স্মরণকালের সবচাইতে যাকে বলা হয় ফ্রাস্ট্রেশন, যেটাকে বলা হয় সেটি, বা ডিপ্রেশন, সেটি যাচ্ছে। এবার আমাদের বাংলাদেশের ব্যাপারে আসি। বাংলাদেশে আগামী 48 ঘন্টাতে অনেকগুলো চমকপ্রদ ঘটনা যে ঘটবে, তার কিছু নমুনা দেখাই। হঠাৎ করে আপনি দেখবেন যে একটি পীরের মাজারে আক্রমণ করে পীরকে মেরে ফেলা হলো। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি ম্যাটিকুলাস ডিজাইনের অধীন একটি ঘটনা। এবং হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, এইরকম প্ল্যান করে এই পীরকে হত্যা করা হয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো শাহবাগে যে সমকামীদের বৈঠক হচ্ছে, সমকামীরা বসে আছে, এটা উপলক্ষ করে সেখানে তৌহিদি জনতা যেভাবে একত্র হয়ে যে ঘটনা ঘটিয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অত্যন্ত পরিকল্পিত, প্ল্যান ওয়াইজ। এরপর জুলাই আগস্ট বিপ্লবী যারা ছিলেন ফ্রন্ট লাইনে, তারা, এরপরে ছোটন গ্যাং, তারা, মার্কিন ডিপ স্টেটের তথাকথিত যে সকল এজেন্ট রয়েছে, তারা গত 24 ঘন্টায় রীতিমতো যে সকল বিস্ফোরণমূলক কথাবার্তা বলছেন, যে সকল আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলছেন, এটি অতীতের যে কোনো রেকর্ডকে ব্রেক করেছে। একটা সময় দেখা গেল এই বিপ্লবীরা ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছেন, ভারতকে নিয়ে কথা বলেছেন। আর এ সকল কথাবার্তা বলার ক্ষেত্রে তাদেরকে দেশের বাইরে থেকে বিভিন্ন ইউটিউবার তারা ইনফ্লুয়েন্স করত। কিন্তু এইবার কোনো ইনফ্লুয়েন্সার নেই, কোনো ইনফ্লুয়েন্সাররাও কোনো কথাবার্তা বলছে না। কিন্তু দেশের ভিতর থেকেই বিভিন্ন জনে যারা রাজনীতির পোর্টফোলিওতে আছেন, পদপদবিতে আছেন, তারা বিভিন্ন যে ছাত্র সংসদ রয়েছেন, সেই ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা অসাধারণ কতগুলো শব্দ প্রয়োগ করে, ইঙ্গিতপূর্ণ কতগুলো কথাবার্তা বলে সরকারকে রীতিমতো তারা লাল কার্ড দেখাচ্ছেন। এই কাজ করলে সরকার পতন হবে, এই কাজ না করলে এই হবে। সরকারকে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিপ্লবীদের পক্ষ থেকে। আর ভারত থেকে যে হেলিকপ্টার আসবে না সে কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটে চলছে, তার সঙ্গে সঙ্গে তেলের সমস্যাটা বাড়ছেই। সরকার প্রাণান্ত চেষ্টা করছে কথা দ্বারা, বার্তা দ্বারা, এবং এই সময়টিতে মানে সরকার এখানে যে স্যাক্রিফাইস করছে, তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন প্রায় 2000 কোটি টাকা ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার যে চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। পেট্রোল পাম্প কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানকার জনজীবন তছনছ। গাড়ি, মোটরসাইকেল শত শত, হাজার হাজার, কোথাও 2 কিলোমিটার, কোথাও 4 কিলোমিটার, কোথাও 5 কিলোমিটার, সেইগুলো তারা অপেক্ষা করছে। রাস্তাঘাট, অলি গলিতে গাড়ি শুধুমাত্র তেলের জন্য বসে আছে। অন্যদিকে সরকারের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা প্রাণান্ত চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তেল উদ্ধার করছে, এবং এটা রীতিমতো একটা সিন্ডিকেশনে পরিণত হয়েছে। এবং সরকারের যে রেগুলার কাজ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে রেগুলার কাজকর্ম, সেই রেগুলার কাজকর্ম বাদ দিয়ে তারা এখন এই জ্বালানি তেল কোথায় মজুদ রয়েছে আর জ্বালানি তেল কীভাবে দিচ্ছে এটা নিয়ে তারা ব্যস্ত আছে। ফুয়েল কার্ড করা, কিউআর পদ্ধতিতে তেল দেওয়া, অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া, এই কাজগুলো যত কিছু করা হচ্ছে না কেন, পুরো যে সাপ্লাই অ্যান্ড চেইন, জ্বালানি তেলের সাপ্লাই অ্যান্ড চেইন, এটা ভেঙে পড়েছে। আর এর সঙ্গে শুরু হয়েছে ভোজ্য তেলের, যাকে বলা হয় অভাব। এটা অভাব বলবো না কৃত্রিম অভাব বলবো, আমি এখন পর্যন্ত বলতে পারছি না, আমার কাছে তথ্য নেই। কিন্তু বাজারে বোতলজাত সয়াবিন তেল, যেটা রান্নার তেল, এটা পাওয়া যাচ্ছে না এবং অগ্নিমূল্য। এখানেও সরকারের যে সীমিত সামর্থ্য, তারা সেই ভোজ্য তেল যারা মজুত করতে না পারে প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। বাজারে আগুন লেগে গেছে। এমন কোনো দ্রব্যমূল্য নেই যেটি গত এক সপ্তাহে মারাত্মকভাবে বৃদ্ধি পায়নি। ফলে এই সকল বিষয় নিয়ে আগামী 48 ঘন্টাতে প্রতিটি সেক্টরে পরিবেশ এবং পরিস্থিতি এখন যে অবস্থায় চলছে, উন্নতি না হয়ে অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। পার্লামেন্টের ভিতরে স্পষ্টতই যা কিছু হচ্ছে এটি স্বস্তিদায়ক নয়। বিরোধী দল ওয়াকআউট করেছে, আবার কবে যাবে এখন পর্যন্ত আমরা জানি না। জামাতের সভাপতি তিনি সরকারি দল সম্পর্কে ভীষণ রকম আপত্তিকর কিছু কথাবার্তা বলেছেন, এবং সেই সকল কথাবার্তায় যে তাদের যে বিশ্বাস, আস্থা, সম্পর্ক সরকারি দলের সাথে তারা আশা করেছিল বা আমরা আশা করেছিলাম, সেই জায়গা থেকে তারা বিচ্যুত হয়েছে, এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তারা রাজপথ আদায় করবে। এবং এতে করে সরকার ভয় পেয়ে গেছে। সরকার ভয় পাওয়ার পরে দেখলাম যে আগে যেখানে মূলত যে সমস্যাগুলো হয়েছে জুলাই সনদ নিয়ে, সংস্কার কমিশন নিয়ে, তো সেই বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন সাহেব, যাকে বলা হয়, সবসময় কথাবার্তা বলতেন। কিন্তু এখন সালাউদ্দিন সাহেবের ব্যাপারে বিরোধী দল, দেশ, দলের ভিতরে, মানে সরকারি দলের ভিতরে, এমনকি যারা ক্ষমতা নিউক্লিয়ার, সেখানেও নানা রকম নেতিবাচক কথাবার্তা হচ্ছে। এর ফলে কি হলো যে তিনি অনেকটা পিছিয়ে পড়েছেন। এবং যে বিষয়গুলো নিয়ে তিনি আগে উপযাচক হয়ে কথা বলতেন, সেই বিষয়গুলো নিয়ে আইনমন্ত্রী কথা বলছেন। এবং তিনি বলার চেষ্টা করছেন যে যে সকল অধ্যাদেশ জারি হওয়ার কথা ছিল, সেইগুলো, যে সকল অধ্যাদেশ জারি হয়েছিল সেগুলো হুবহু পাশ করা হয়েছে। মাত্র দুটো বিষয়, সেগুলো অধিকতর একটু পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো পাশ করা হবে, নতুন করে বিল এনে পাশ করা হবে। আর জুলাই সনদ এবং সংস্কার, এগুলো বিরোধী দলের কথা মতো সব কিছু হয়ে যাচ্ছে বলে এরকম একটা আশ্বাস তিনি দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই বিরোধী দলের কাছে তাদের যে আস্থা আছে, যে বিশ্বাস আছে, সেটা তারা হারিয়ে ফেলেছেন। অন্যদিকে দলের মধ্যে থেকে তাদের কাজকর্ম করার জন্য যে নৈতিক সাহায্য এবং সহযোগিতা দরকার, সেটি নেই দলের লোক। গতকালকে বলেছিলাম আমি, আজকে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে প্রত্যাবর্তনের একটা ব্যবস্থা করছে সরকার।
সেটা প্রথম রাজনৈতিকভাবে চেষ্টা হচ্ছে। রাজনৈতিকভাবে চেষ্টা না যদি ফেল হয়, তাহলে শেষ অস্ত্র যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। এখন রাজনৈতিক চেষ্টাটা কিরকম? ধরুন, বাংলাদেশের বিএনপি বলুন, জামাত বলুন, সবাই কিন্তু তলায় তলায় ভারতের সঙ্গে যোগাযোগটা রাখছে। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমাদের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রণয় ভার্মা, তিনি গিয়ে জামায়াতের সঙ্গে দেখা করেছিলেন, জামায়াতের আমিরের সঙ্গে। আপনাদের কাগজেও বেরিয়েছিল। জামায়াত কিন্তু এখানেও ভারতবর্ষ প্রতিনিধি দল পাঠিয়েছিল। এখন বিএনপি যে এইটা করতে পারে, সেটা কিন্তু ভারতবর্ষের একটা আন্দাজের মধ্যে ছিল যে বিএনপি ক্ষমতায় বসে চোখ উল্টে দিতে পারে। এখন জামায়াত হচ্ছে দ্বিতীয় বিরোধী শক্তি, হলো জামায়াতই আসল কন্ট্রোল করছে বিএনপিকে। এখন এই জামায়াতকে যদি বাগে আনা যায় রাজনৈতিকভাবে, তাহলে একটা সলিউশন বেরোতে পারে। আপনাদের মনে থাকতে পারে যে যখন সংসদে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যখন প্রস্তাবটা উঠলো, সালাউদ্দিন তুললেন, তখন জামায়াত কিন্তু তাদের প্রতিবাদটা রেজিস্টার করে রেখে দিয়েছিল। রেজিস্টার করা এই কারণে যে ভারতকে একটা বার্তা দেওয়া, আমরা যেটা বলে এসেছিলাম দিল্লিতে, যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কিন্তু এই প্রস্তাবে সায় দিলাম না। আমরা বলেছিলাম যে এর জন্য আরো একটু সময় দরকার। এগুলো সবই আপনাদের জানা, আমি আপনাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। এখন 2026 সালের ডিসেম্বরের মধ্যে কেন, এই প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন। অনেকেই লিখেছেন কোন সালে, ব্যঙ্গ করে। এই বছরই, অনন্তকাল তো ডিসেম্বর হতে পারে না, এই বছরই। তার কারণ হচ্ছে দীর্ঘদিন একটা জায়গায় বন্দি থেকে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁপিয়ে উঠেছেন। তার এই বদ্ধ জীবন তাকে আরো মানসিকভাবে অস্থির করে তুলছে, সেটা ভারত বুঝতে পারছে। দ্বিতীয় কারণ হচ্ছে তার বয়স হয়েছে। এই বয়সে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায়, মানুষের শরীর বলা যায় না, তাহলে পুরো পুরো দায়টা এসে পড়বে কার ওপরে? ভারতের ওপরে। ফলে ভারত এই অবস্থায় কোনো রকম রিস্ক নিতে চাইছে না। যা করো তাড়াতাড়ি করো, এবছরের মধ্যেই করো, এবং সেই বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেওয়া হয়েছে। মানে তার জ্ঞাতার্থেই সমস্ত কিছু হচ্ছে। এখন জামায়াত এই যে নরম মনোভাব, কারণ জামায়াত জানে দেশ চালাতে গেলে ভারতবর্ষ ছাড়া গতি নেই। জামায়াত তার জন্য তার যে কর্মীদের আছে, তারা এই ভারত বিরোধী যে বক্তব্যগুলো আছে, সেগুলোই কিন্তু অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে। ভারতের কথা শুনে যে দুটো রকম কাজ চলবে না, এক আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং আরেক দিকে আপনারা ভারত বিরোধিতা বক্তব্য রাখবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। একই রেল লাইনে দুটো গাড়ি চলতে পারে না, মানে একটা উল্টোমুখী আর একটা সিধেমুখী গাড়ি দুটো একটা লাইনে চলতে পারে না। ফলে আপনাদের এই বিরোধিতা থেকে সরে আসতে হবে। জামায়াত কিন্তু কথা রেখেছে, এবং আমাদের যে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তার সঙ্গে যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে জামায়াতের আমির নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার মানে বাংলাদেশে ফেরার পথ, ভারতবর্ষ থেকে ফেরার পথ তারা মসৃণ করার জন্য যা যা করার তারা করবেন। তাদের সব কর্মী
বিএনপি পাশে না থাকলেও তাদের সব কর্মীরা থাকবে। এর জন্য কি হচ্ছে, এখন প্রণয় বার্মাকে সরিয়ে সেখানে আপাতত একজন অন্য রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে। দুজনের নাম শোনা যাচ্ছে, আরিফ মোহাম্মদ খান এবং MJ আকবর। আরিফ মোহাম্মদ খানকে, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি একসময় কংগ্রেসে ছিলেন, চূড়ান্ত হিন্দুত্ববাদী এবং মোদির অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেননি। তার একটা নীতি আছে, আমি দল ভেঙে আমি অন্য দলে যাব না, আমি একা একাই থাকবো, রাজনীতি ছেড়ে দেবো। তাকে একটা রাজ্যের রাষ্ট্রদূত করা হয়েছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোন রাজ্যের রাষ্ট্রের রাষ্ট্রদূত করা হয়েছিল, তো ভুলে গেছি সেটা। না, রাজ্যপাল করা, কোনো রাজ্যের একটা রাজ্যপাল করা হয়েছিল। আর MJ আকবর হচ্ছেন একজন কলামিস্ট, সাংবাদিক, লেখক এবং বুদ্ধিজীবী। এই MJ আকবরের অধীনে কিন্তু আমি কাজ করেছি। অত্যন্ত পণ্ডিত মানুষ, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু সব কটা দিয়ে তিনি সাবলীল এবং লিখতে ও পড়তে দুটোই পারেন। আপনি যে ভাষায় তার সঙ্গে কথা বলবেন, উনি সে ভাষাতেই তাকে জবাব দেবেন এবং অত্যন্ত বিনয়ী এবং প্রত্যেকটা মানুষের প্রতি তিনি শ্রদ্ধাশীল। এই দুজনের মধ্যে একজনকে আপাতত বাছার কাজ চলছে। এছাড়া এই পথ যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে এখন পৃথিবীর যা অবস্থা এবং ইরান যেভাবে উঠে পড়ে লেগেছে, আমি বলেছিলাম না হনুমানের লেজে আগুন দেবেন না। হনুমান কিন্তু লঙ্কা ছাড়খাড় করে দিয়েছিল, আর ইরান কি করলো, পুরো মধ্যপ্রাচ্য ছাড়খাড় করে দিল। এখন অনেক চুক্তির কথা শোনা যাচ্ছে, শান্তি সমঝোতার কথা শোনা যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন কোনো শান্তি সমঝোতা এখানে কাজ করবে না। আমেরিকাকে গ্যারান্টি দিতে হবে, যতক্ষণ না আমেরিকা গ্যারান্টি দিচ্ছে যে তারা দ্বিতীয়বার হামলার চক্রান্ত করবে না এবং তাদের আভ্যন্তরীণ ব্যাপারে মাথা গলাবে না, ততদিন পর্যন্ত ইরান কিন্তু থামবে না। আর ইরান জয় করা অত সহজ নয়, প্রথম দিন থেকে আমি বলে আসছি, আপনারা সাক্ষী। তারই প্রতিফলন এখন দেখতে যাচ্ছেন। ঠিক আছে, এখন বাংলাদেশের খবরে ফিরি। এখন হরমুজ প্রণালী পুরোটাই ইরানের হাতে। ভারতীয় জাহাজগুলো ভারতীয় রণতরী দিয়ে নিয়ে আসা হচ্ছে, দুটো করে রণতরী যাচ্ছে এবং সাবমেরিন যাচ্ছে, তার আগে এক একটা করে জাহাজ নিয়ে আসছে। বাংলাদেশের জাহাজকে নাকি ছাড়বে বলে একটা কথা বলেছিলেন ইরানের রাষ্ট্রদূত, সেই নিয়ে বাংলাদেশ খুব লাফালাফি করেছিল। আলটিমেটলি কিন্তু একটা জাহাজও বাংলাদেশে ছাড়েনি আর ছাড়বেও না। অতএব ভারতবর্ষের কাছে মানে তেল এবং গ্যাসের সম্ভারটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই যেমন আমি গতকালকে আমার গ্যাস বুকিং করলাম, আমার কাছে রিসিপ্ট চলে এলো বা SMS চলে এলো, 7 দিনের মধ্যে আমার সিলিন্ডার আমি পেয়ে যাব। 7 দিন মানে সেটা 6 দিন হবে, 8 দিন হবে না। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের গ্যাসের সমস্যা অনেকটাই হাল হয়েছে। কাগজে নানান রকম খবর বেরোয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা সাক্ষী আমি থেকেছি সেটা হচ্ছে গ্যাস আমি চাইলাম এবং গ্যাস আমি সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে পেয়ে যাব, এরকম অ্যাসুরেন্স আমাকে SMS মাধ্যম মানে ডিলার তিনি আমায় পাঠিয়ে দিলেন। এখন বাংলাদেশের যা ভূমিগত অবস্থা, তাতে ভারত ছাড়া কিন্তু বাংলাদেশের পথ নেই। ওই যতই জোর খাটান, প্রেশার ট্যাকটিক করুন, ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের নড়বার জায়গা নেই। ভারতবর্ষের হাতে জল রয়েছে, খাদ্য রয়েছে,
তেল রয়েছে, চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ভিসা ব্যবস্থা রয়েছে, সবকিছুই ভারতের হাতে। তাহলে বিএনপির এই যে চ্যাংড়ামো যেটা হচ্ছে তারেক রহমানের, সেই চ্যাংড়ামোর ফল বিএনপি পাবে। এই কারণে আমি বলছি বিএনপি পাবে। তারেকের উইকেট খুব তাড়াতাড়ি যাবে, এবং কিভাবে যাবে উইকেট, কোন পন্থায় যাবে, সেটা আমি আগামীকাল বলবো। একদিনে তো সব বলবো না, আগামীকাল সব বলবো। এখন এই যে ব্যবস্থা, যেটা রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে সামলানোর চেষ্টা করা হচ্ছে, তার দেশে ফেরানোর, জামায়াতের হেল্প নিয়ে, সেটা যদি ফেল করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। আর অর্থনৈতিক অবরোধ এমন তৈরি করা হবে যাতে বাংলাদেশে দুর্ভিক্ষ আরো তাড়াতাড়ি নেমে আসে। হয়তো আপনাদের অনেক কষ্ট হবে, আপনারা অনেকেই লেখেন সব বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন। আর সব বন্ধ করে দিলে দুদিন যখন না খেয়ে থাকবেন না, তখন দেখবেন যে আপনারা বলবেন যে খাবার দিন, খাবার দিন, আর নইলে পরে এসে আমাদের বর্ডারের সামনে এসে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে ঢুকতে দিন, 71 সালের মতো অবস্থা হবে। ভারতবর্ষ সেটা চাইছে না। ভারতবর্ষ চাইছে কূটনৈতিক হাল একটা বার করে ঠান্ডাভাবে পরিস্থিতিকে হাতের মধ্যে রেখে তাকে দেশে ফেরানো। এখন সেই প্রসেসটা অনেকটা এগিয়েছে। এই যে আমি কথাগুলো বলছি, প্রত্যেক কথা কিন্তু কাগজেই বেরিয়েছে, আপনাদের কাগজেও বেরিয়েছে। এই যে কে কে কার কার নাম শোনা যাচ্ছে রাষ্ট্রদূত হিসেবে, আপনাদের কাগজেও নিশ্চয়ই বেরিয়েছে। তারাও সব খবর রাখেন। আপনাদের কাগজ যে খুব একটা ফেলে দেওয়ার মতো কাগজ তা নয়। যথেষ্ট বুদ্ধিমান সাংবাদিক সেখানে রয়েছেন, এবং তাদের লেখনির ধারও কিন্তু অত্যন্ত বেশি, মানে কোনো অংশে কম নয়। তাই বলছি, তাদেরকে একদিন চেপে রাখা হয়েছিল, এখন তারা কিন্তু ধীরে 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 সমস্তটা বলতে শুরু করেছেন। খবর তাদের কাছে ছিল, কিছু খবর পরবর্তীকালে আস্তে আস্তে মুখ খুলছে, লোকে জানতে পারছে, জেনে। এই যে আমায় যে আপনারা প্রশ্ন করেন, আপনি কোথায়, আপনি কি ওখানে ছিলেন? আপনাদের সাংবাদিকরা যখন খবরগুলো বার করে, তখন কি সাংবাদিককে জিজ্ঞেস করেন আপনি কি ওই টেবিলের তলায় ছিলেন? তার কাজ হচ্ছে খবর বার করা। সে যেমন খবর বার করে, আমিও তেমনি খবর বার করি। তো এই হচ্ছে সাম্প্রতিক অবস্থা। এই বছরের ডিসেম্বরের মধ্যে বা তারও আগে হতে পারে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি আমি প্রতিদিন আপনাদের আপডেট দেব, প্রতিদিনই আপডেট দেব। হয়তো প্রতিদিন হবে না, দু একদিন অন্তর অন্তর হয়তো আপডেট যখন হবে তখন আমি দেব। কিন্তু শেখ হাসিনা দেশে এবছর ফিরছেনই, এটা একেবারে নিশ্চিত ধরে রেখে দিন। এবং সেখান থেকেই তার নতুন কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, যেখানে বিএনপিকে বাধ্য হয়ে এই সমস্ত ব্যবস্থা গিলতে হবে। কারণ তারেক রহমান আর তার সিংহাসনে থাকতে পারছেন না। তারেক রহমানকে ওই সিংহাসন পরিত্যাগ করে দেশত্যাগ করতে হবে। কারণ 10টি পয়েন্টে তিনি এগ্রি করেছিলেন, সেই 10টি পয়েন্ট থেকে তিনি পুরো বুক ফিরিয়ে নিয়েছেন এবং ভারতকে বোকা বানানোর চেষ্টা করেছেন। ভারত দ্বিতীয়বার সুযোগ দেয়, আমি বলেছিলাম আপনাদের, কিন্তু সেই সুযোগের অপব্যবহার যদি আপনি করেন। এমনকি ডেপুটি স্পিকার যারা ছিলেন, একজন ছিলেন যিনি জনাব শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারা সবাই পার্লামেন্ট ভবনের নিচে একটি কুটুরি বা বাংকার, সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন। ওখানে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের কারো কারো কাছ থেকে শোনা, সত্য মিথ্যা আমি জানি না, ওখানে ঘটনার প্রেক্ষাপটে শিরীষ শারমিন চৌধুরী এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন ভয়ে এবং আতঙ্কে। অর্থাৎ পার্লামেন্টের মধ্যে যখন বিপ্লবীরা ঢুকে পড়েছিল, ছাত্ররা ঢুকে পড়েছিল, তখন তারা সেই বাংকারের মধ্যে ছিলেন। যাই হোক, পরবর্তীতে সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে, সেনাবাহিনী তাদেরকে জিম্মায় নেয়,
অনেককে জেলখানায় পাঠানো হয়, অনেককে ছেড়ে দেওয়া হয়, অনেকে সীমান্তে পাড়ি দিয়ে ভারতে চলে যান। আবার এমন অভিযোগ আছে অনেককে প্লেনে নিরাপদে উঠিয়ে দেওয়া হয়েছে। শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে ইকবালুর রহিম ছিলেন হুইপ, আমার বন্ধু। আমরা এখন পর্যন্ত জানি না ইকবালুর রহিম সাহেব এখন কোথায় আছেন, সংসদ সদস্য ইকবালুর রহিম। আবার সেনা হেফাজতে বিচারপতিদের মধ্যে ইকবালুর রহিমের বড় ভাই এনায়েতুর রহিম সাহেব ছিলেন, বিচারপতি এনায়েতুর রহিম, যিনি পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার তালিকায় ছিলেন। তিনি এখন কোথায় আছেন? বা সাবেক প্রধান বিচারপতি আমাদের শাহিন ভাই, তিনি আসলে এখন কোথায় আছেন? তিনিও তো সেনা হেফাজতে ছিলেন। তো এরকম নানা প্রশ্ন। সেই প্রশ্নের মধ্যে যে জিনিসটা সত্য, যে সেনাবাহিনীর জিম্মায় শেষ দিন পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী ছিলেন। কেন ছিলেন, কেন তাকে ভারত পাঠানো হয়নি, ইত্যাদি নানা প্রশ্ন আগামীতে আসবে। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হলো, সেনাবাহিনীর একটি অংশ হয়তো মনে করেছেন যে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে, সেখানে পার্লামেন্টের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা হবে এবং ভবিষ্যতের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যদি স্পিকার শিরিন শারমিন চৌধুরী অথবা ডেপুটি স্পিকার, তাদের মাধ্যমে শপথ পড়ানো হয় এবং পার্লামেন্টের কার্যক্রম উদ্বোধন করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতের সরকার সব দিক থেকে বিতর্কমুক্ত থাকবে। এটা আমি ইতিবাচক অর্থে ধরে নিলাম। তো সেক্ষেত্রে তাদের জন্য দুটো অপশন ছিল, একটা হলো স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আর একটা হলো ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। যেহেতু শামসুল হক টুকু জেলখানাতে এবং একেবারে যাকে বলা হয় শিরিন শারমিন চৌধুরীর মতো এরকম ফ্রেশ নন, তিনি বিতর্কিত। তো সেক্ষেত্রে শিরিন শারমিন চৌধুরীকে হয়তো সেনাবাহিনী রেখে দিয়েছে। এরকম একটা ঘটনা ইতিবাচক করতে মনে হতে পারে। কিন্তু যখন দেখা গেল যে সরকার এই সমস্ত ব্যাপারে ড্যাম কেয়ার, তারা মনে করেছে ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মতো, যে কে শপথ গ্রহণ করালো, কে পাঠ করালো, ডাজ নট ম্যাটার, আমরা বিজয়ী হয়েছি, আমরা যেভাবে বলবো ওভাবে সব কিছু চলবে। এবং সে অনুযায়ী তারা এই চিফ ইলেকশন কমিশনার দিয়ে, তাকে দিয়ে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন বা অন্যান্য যে সকল ট্রেডিশনের বাইরে গিয়ে যে কাজগুলো করেছেন, আগামীতে যদি বিএনপির কখনো খারাপ সময় আসে, তাহলে এর প্রতিটি বিষয় নিয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে এবং তাদেরকে বিপদে পড়তে হবে। এমনকি যে প্রধান নির্বাচন কমিশনার, যিনি সমস্ত ট্র্যাডিশন ভেঙে তিনি শপথ বাক্য পাঠ করালেন, এটা তার জন্য শুভ ফল বয়ে আনবে না। তো যাই হোক, এখন সেই শিরিন শারমিন চৌধুরী হঠাৎ করে আমরা দেখলাম তিনি গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলার আসামি। আবার 6 দিন পরে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি জামিন পেয়েছেন। আর তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, যখন ধরা হলো তখন বাঙালি বলো ছি 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 ছি, এমন একজন ভালো মহিলা, অল থ্রু ফার্স্ট ক্লাস পেয়েছেন, কখনো অন্যায় করেননি, ঘুষ দুর্নীতি করেননি, তিনি শেখ হাসিনার দোসর হিসেবে শুধু স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর বাইরে তো তিনি কিছুই করেননি। এই দেশে এরকম শিরিন শারমিন চৌধুরীদের মতো লোক, সাবের হোসেন চৌধুরীদের মতো লোক যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে এই দেশ আর থাকবে না। এদেশে মানুষের ইমান একিন বলে কিছু নাই, ক্ষমতায় যে যায় সেই হয় রাবণ, চারিদিকে শুধু ছি 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 ছি। আবার যেই মুহূর্তে তাকে জামিন দেওয়া হলো, তখন আবার বাঙালি বলা শুরু করলো সেই নাসিরুদ্দিন হোজার গল্পের মতো, মানে গাধা নিয়ে বাপ বেটা যাচ্ছে। তখন মানুষ যেভাবে কথা বলছে সেই কথা অনুযায়ী তারা প্রতিবার সিদ্ধান্ত পরিবর্তন করছে, আর প্রতিবারই লোকজন গালাগালি করছে। তো যাই হোক, এখানে শিরিন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে আবার লোকজন বলল ছ্যা ছ্যা ছ্যা, সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এই সরকার পারে না এমন কোনো কুকর্ম নেই, এই তারা ধরলো, আবার তারা ছেড়ে দিল। নিঃসন্দেহে শিরিন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে। তারা তাদের পছন্দ মতো একটা নতুন আওয়ামী লীগ খুলতে চাচ্ছে, পুরনো আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে। যেমন শেখ হাসিনা চেষ্টা করেছিলেন নতুন বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি করার জন্য, এখনও তৃণমূল আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ করার জন্য এই শিরিন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। শিরিন শারমিন চৌধুরীকে এটা পারবেন? হ্যাঁ, লোকজনকে এটা মেনে নেবে? শেখ হাসিনা ছাড়া কি বাংলাদেশে অন্য কোনো দল আছে? শেখ হাসিনার বাইরে কি কেউ কখনো আওয়ামী লীগ করতে পেরেছে বা ভবিষ্যতে পারবে? যদি পারতো
তাহলে তো শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিলেন তারেক রহমানকে বাদ দেওয়ার জন্য, বেগম জিয়াকে বাদ দেওয়ার জন্য। এমনকি তারেক রহমান সাহেবের যে স্ত্রী জাইমা রহমানকে, তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদা রহমান, এমনকি তার কন্যা জাইমা রহমান, তাদেরকেও রাজনীতির যে লাইমলাইট এখন আপনারা দেখছেন, এটা শেখ হাসিনা চেয়েছিলেন যে তারা রাজনীতিতে আসুক। উইদাউট তারেক তারা যদি রাজনীতিতে আসতেন তাহলে শেখ হাসিনা সেই রাজনীতি বিএনপির জন্য অবহারিত করে দিতেন, এবং সেটা হতো অনেকটা জাতীয় পার্টি ভার্সন 2। তো সেই দিক থেকে শেখ হাসিনা যে কাজগুলো করছে সেই কাজগুলো তারেক রহমান সাহেব আসলে করছেন কিনা এটা নিয়ে জনগণ এখন চারিদিকে শুধুমাত্র আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, ঘৃণা, সি স্যা এই সমস্ত জিনিস চলছে। কিন্তু আসলে বাস্তবে কি হচ্ছে? একজন রাজনীতির কর্মী হিসেবে আপনারা অনেকে হয়তো আমাকে বিশ্লেষক হিসেবে মনে করেন, আমি নিজেও পরিচয় দেই। তারপর এর বাইরে দুটো বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে একেবারে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক থাকার কারণে কিছু তো জানার সুযোগ হয়েছে। 5টি বছর সংসদ সদস্য থেকেছি একেবারে টপ অফ দ্য লাইনে। এর কারণে একটা রাষ্ট্র কীভাবে চলে, এজেন্সিগুলো কিভাবে চলে, ডিজিএফআই ডিজি কার কাছে গিয়ে বসে থাকে, তার কাছে গিয়ে কারা বসে থাকে, এরপর প্রধানমন্ত্রী কি করে, বিরোধী দলীয় নেতা কি করে, এই জিনিসগুলো একেবারে 5টি বছর হাতে কলমে শেখার, বোঝার, দেখার সুযোগ হয়েছে। এর আগে প্রায় 30-35 বছর সেই রাজনীতিকে দেখেছি, কখনো রাজপথে, কখনো সাংবাদিক হিসেবে, কখনো ব্যবসায়ী হিসেবে, কখনো বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী হিসেবে। ফলে এখন পর্দার আড়ালে যা হচ্ছে, বা ইউনূস সাহেবের আমলে যা হয়েছিল, বা ইভেন শেখ হাসিনার জমানাতে হয়েছিল, যা এগুলো দেখলেই বুঝতে পারা যায় কি ঘটনাগুলো ঘটছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ক্ষমতায় বসে মানুষ বারবার একই ভুল করে। আজ থেকে 1000 বছর আগে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতায় বসে যে ভুল করেছেন, একই ভুল এখন নেপালের যে প্রধানমন্ত্রী বালেন্দ্র তিনিও করতে পারেন, আবার নাও করতে পারেন। ফেরাউন দ্বিতীয় রামসিস তিনি যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো যে শেখ হাসিনা করেনি একথা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কিংবা ধরুন আরও আগে চীনের প্রথম সম্রাট শি হুয়ানটি তিনি যে ভুল করেছেন, এরশাদ সাহেব যে সেই ভুলগুলো করেননি এটা বলতে পারবেন না, বরং বলতে পারবেন ইয়েস হি ডিড। কিন্তু মহাজ্ঞানী সেনেকা, সম্রাট নিরোর শিক্ষক, কিংবা ধরুন সৈনিক সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং প্রাদেশিক গভর্নর কনফুসিয়াস, কিংবা বাশা হারুন আর রশিদের জমানায় যিনি একটি প্রদেশের শাসক ছিলেন, গভর্নর ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে। এরকম আমি আরো অনেক নাম বলতে পারব। তারা রাষ্ট্র ক্ষমতায় বসে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, কিংবা বড় বড় সম্রাটদের সামনে দাঁড়িয়ে, ইভেন আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে যেভাবে অ্যারিস্টটল কথা বলেছেন, প্লেটো কথা বলেছেন ওই জমানাতে, আমি এইটা বারে বারে ভুল হয়ে যাই, মানে অ্যারিস্টটল মানে তার যে শিক্ষক, আলেকজান্ডারের শিক্ষক যে কথাগুলো বলেছেন, কিংবা প্লেটো আলেকজান্ডারের আগের জমানাতে যেইভাবে গ্রিসের রাজা বাদশাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বর্তমান জমানাতে একজনও লোক নেই বাংলাদেশে সেই কথাগুলো বলছেন। আর আমরা যারা টুকটাক বলছি, আমরা আসলে ওনাদের পর্যায়ের নই। ওনাদের পর্যায়ের আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন তারা সবাই চুপ হয়ে আছেন। ফলে কি হলো, কনফুসিয়াসের জমানাতে কনফুসিয়াস থাকার কারণে রাজার যে উন্নয়ন হয়েছে, কিংবা সেনেকার কারণে যেভাবে সম্রাট ক্লডিয়াসের নিরোর বাবার উন্নয়ন হয়েছে, ঠিক একইভাবে
কেবলমাত্র বড় বড় সাহাবী, আলেম, ওলামা, গাউস, কুতুব, পীর, মাশায়েখ মুখ বন্ধ করার কারণে হজরত আমির মাবিয়া কিংবা ইয়াজিদ কিংবা মারওয়ানের জমানাতে কিংবা হাজ্জাজ বিন ইউসুফের জমানাতে এই পৃথিবী যে ধ্বংস হয়েছে, কিংবা হিটলারের জমানাতে কেবলমাত্র জ্ঞানীদের মুখ বন্ধ করার কারণে যে সমস্যাগুলো হয়েছে, ঠিক ক্ষমতার পট পরিবর্তনের পরে মানুষ যদি জবান বন্ধ রাখে একই সমস্যা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে বর্তমান এই জমানাতে যা কিছু হচ্ছে এগুলো আমরা অনেকেই বুঝতে পারছি। শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে যা কিছু হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আমরা যে যার মতো করে কথা বলছি, কখনো সত্যের বাইরে গিয়ে, কখনো ক্রোধের বশবর্তী হয়ে, কিন্তু আসল কথাটা বলার চেষ্টা করছি না। যদি বিপদ আসে তাহলে কি হবে? এখানে আমার যে বক্তব্য সেটা হলো যে শিরিন শারমিন চৌধুরী বা তার মতো যাদের নাম রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ এই নামে আসছে, তারা আসলে কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। ধরুন জাহাঙ্গীর কবির নানক, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এরপর ধরুন বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, এরপরে ধরুন ওবায়দুল কাদের। তাদের তো অনেক বদনাম, অনেক দোষ, কিন্তু নেতা কর্মীদের সঙ্গে তাদের যে সম্পর্ক, সারা বাংলাদেশের সংগঠনটা তাদের যেভাবে মুখস্থ, তারা যেভাবে রাজনীতির প্রয়োজনে শত্রুর সঙ্গে গলাগলি ধরতে পারেন, যাকে প্রয়োজন তার পা ধরতে পারেন, আবার একই সঙ্গে যার সাথে ফাইট করা দরকার জীবনের ঝুঁকি নিয়ে তার সামনে দাঁড়াতে পারেন। এই যে পলিটিক্যাল ক্ষমতা ট্রেডিশনাল রাজনীতিবিদদের মধ্যে আছে, বিশেষ করে আওয়ামী লীগে এরকম শত শত নেতাকর্মী আছেন। একজন লিয়াকত শিকদার, একজন নজরুল ইসলাম বাবু, এমনকি ওই যে নাজমুল, ছাত্রলীগের সাদ্দাম, এরকম অসংখ্য মানুষ। আপনি এদের সঙ্গে সাদিক কায়েমের তুলনা করতে পারবেন না। এরা সবসময় স্রোতের প্রতিকূলে লড়াই করতে অভ্যস্ত দীর্ঘদিন ধরে। তো এই যে স্রোতের প্রতিকূলে লড়াই করা, টিকে যাওয়া, কখনো পরাজিত হওয়া, কখনো জেলে যাওয়া, কিন্তু সর্বাবস্থায় তারা ভাত খায়নি, কিন্তু রাজনীতি বাদ দেয়নি। এই যে পলিটিক্যাল যে কোয়ালিটির সম্পূর্ণ লোক, এই লোকগুলোর মতো শিরিন শারমিন চৌধুরী নন, বা অন্য যাদের নাম আসছে তারা কেউ এই ক্যাটাগরির নন। আর এই ক্যাটাগরির না হলে কোনো অবস্থাতেই বিরূপ পরিস্থিতিতে কখনো কেউ রাজনীতিতে সাইন করতে পারে না। যেমন ধরুন বিএনপির সবচেয়ে বিপদের সময়টিতে বিএনপির যারা হাল ধরেছেন, খন্দকার দেলোয়ার, আব্দুল সালাম তালুকদার, কে এম ওবায়দুর রহমান, ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, দে হ্যাভ দ্য রিয়েল পলিটিক্যাল পাওয়ার, তাদের ছিল। কিন্তু এখন এই যে বিএনপির ক্ষমতার সময় আপনি যদি মাহাদিকে, ডাক্তার মাহাদি বা হুমায়ুন বা সানি বা এই যে যারা যারা তারেক রহমান সাহেবের পছন্দের মানুষ হিসেবে এই মুহূর্তে সিলেক্টেড হয়েছে, তাদের সঙ্গে যদি বিএনপির ওই ধরনের লোকের তুলনা করেন তাহলে হবে না। কিংবা শেখ হাসিনা যদি কখনো আবার ক্ষমতা আসার পরে যদি মাহাদিকে এনে সে একটা নতুন বিএনপি তৈরি করার চেষ্টা করে, কোনোদিন হবে না, কখনো সম্ভব হবে না, এটা হয় না। আবার অন্যদিকে যদি আব্দুল সালাম তালুকদার বা কে এম ওবায়দুর রহমানের মতো মানুষকে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হয়, তবুও তারা যেটা পারবে না সেই কাজটা তারা কখনো করতে যাবে না, খন্দকার দেলোয়াররা কখনোই করতে যাবে না। তো এখানে যে মূল বিষয়টা আছে যে আওয়ামী লীগে যে সকল ডেডিকেটেড লোকজন রয়েছেন, তাদেরকে পূবের চাঁদ পশ্চিমে উঠে গেলেও আপনি শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না। এই কারণে তারা রাজনীতি বুঝেন, তারা জানেন যে তারা এটা পারবেন না। আবার অন্যদিকে এই নতুন আওয়ামী লীগ, নতুন বিএনপি, নতুন জাতীয় পার্টি, এই বিভিন্ন লোকজন মানে যাদেরকে ভাড়া করে এনে যদি দাঁড় করানো হয়, তাহলে ফলাফল সেই 11 সময় যা হয়েছে এর সাথে একটু ব্যতিক্রম হবে না। 11 সময় তুফাইল সাহেবের মতো মানুষ, সুরঞ্জিত সেনগুপ্তের মতো মানুষ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমুর মতো মানুষ প্রাণান্ত চেষ্টা করেছেন, হয়নি। আপনার সেই মেজর হাফিজ, সাইফুর রহমান, তারপর
মেজর হাফিজ, সাইফুর রহমান, এরপরে আপনার এই যে আব্দুল মান্নান ভূঁইয়া, তার সঙ্গে তরুণ তুর্কিদের মধ্যে এহসানুল হক মিলন থেকে শুরু করে কে না একাকারের সময় কারা মানে বেগম জিয়ার বিরুদ্ধে যায় নাই বলেন তো? কিন্তু এটা তো সম্ভব হয়নি, কখনো সম্ভব হয়নি। ঘুরে ফিরে তাদেরকে সেই দলের মধ্যে ফিরে আসতে হয়েছে এবং অনেককে সারা জীবনের জন্য রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে। তো সেই দিক থেকে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে যারা চেষ্টা করছেন, মানে এরা 100 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, 100কে যদি আপনি 4বার গুণ করেন তখন যে ফলাফলটা বের হবে অতবার তারা ফেল করবেন, পরাজিত হবেন। আর এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে যদি ভুল করে শিরীন শারমিন চৌধুরীরা এগিয়ে আসেন, তারাও তাদের সারা জীবনের সমস্ত অর্জন তারা হারিয়ে ফেলবেন। আপনার সেই শেখ হাসিনার জমানাতে বিএনপির অনেক বড় বড় নেতা, তাদের মধ্যে তৈমুর আলম খন্দকার থেকে শুরু করে আরও অনেককে, ব্যারিস্টার নাজমুল হুদা, তৈমুর আলম খন্দকার, শওকত মাহমুদের মতো লোক, তারা তাদের মানে অসম্ভব মেধাবী, তাদের ভীষণ রকম স্যাক্রিফাইস, কিন্তু তারাও কিন্তু পারেন নাই। তো সেই অর্থে একজন ওই যে নাসিম নামে একটা ছেলে ছিল, সে বলতো তারেক রহমান সাহেবের বন্ধু মানুষ, হাওয়া ভবনের ঘনিষ্ঠজন, তাকে দিয়েও কিন্তু নতুন বিএনপি করার নামে বিএনপি অফিস আক্রমণ করা, তারপরে রিজভী সাহেবকে মারধর করার জন্য সেই যে শেখ হাসিনার ডিজিএফআই তারা কি চেষ্টা না করেছে, সফল হয়েছে? হয়নি। ফলে প্রত্যেকটি রাজনৈতিক দল তার একটা মৌলিক ভিত্তি থাকে, সেই ভিত্তিগুলো কোনো অবস্থাতেই শিরীন শারমিন চৌধুরীরা নন। কাজেই এই প্রকল্পটি যদি কিছু হয়ে থাকে বোগাসবো। এমনকি শেখ হাসিনাও যদি নিজে চেষ্টা করে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে কোনো কিছু করাবেন, পারবেন না। বিকজ তিনি যখন ক্ষমতাধর ছিলেন তখন তার দয়ায় করুণায় কতগুলো মানুষ, যেমন সালমান এফ রহমান, আনিসুল হক, এই যে শিরীন শারমিন চৌধুরী, এরপরে এসটি ইমাম থেকে শুরু করে আরও অনেকে, মশিউর রহমান, তারপরে শেষে ডক্টর তৌফিক এলাহি থেকে শুরু করে যে সকল লোক ওনার কিচেন ক্যাবিনেটে খুব পাওয়ারফুল ছিল, এই যে নসরুল হামিদ বিপু, এই যারা, আমি আরও অনেকের নাম বলতে পারবো। তো এই লোকগুলোকে শেখ হাসিনার দয়া এবং করুণা ছাড়া তাদের আসলে অন্য কোনো কিছু নাই, দে হ্যাভ নাথিং। তো সেই মানুষগুলো এখন আপনি চেষ্টা করেন তাদেরকে এস্টাবলিশ করার জন্য, তারা